পধারো মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক সোনালী রাজ্য, যেখানে ইতিহাস শুধু গল্প নয়, আজও জীবন্ত। আমরা আজ ঢুকছি জয়সলমের ফোর্টে, একটি দুর্গ যার ভিতরে আজও মানুষ বাস করে। আমরা এখন ফটোলিখতে হাভেলি থেকে বেরিয়ে এই ভেতরে জেসলমেরের ছোটো ছোটো গলির ভেতর দিয়ে আমরা এখন কেল্লার উদ্দেশ্যে যাচ্ছি। চলুন সোনার কেল্লা দেখা। এখন আমরা যে এরিয়াটা যাচ্ছি ওটাকে বলা হচ্ছে সোনার কেল্লা। সোনার কেল্লার নাম দিয়েছে সত্যজিৎ রায়। এর আসল নাম ছিল ত্রিকুটগড়। ত্রিকুটগড় কেন বলতো? কেল্লা পাহাড়ের ওপরে তৈরি, পাহাড়ের তিনটে কোণ ত্রিকুট পাহাড়, এই জন্য এটার নাম ছিল ত্রিকুটগড়। পরে সত্যজিৎ রায় নাম দিয়েছে সোনার কেল্লা। এই কেল্লাটা বানিয়েছিল রাজা জয়সেল দেব। জয়সেল রাজার নাম থেকে শহরের নামটা এসছে জয়সেলমের। মের মানে পাহাড়, কেল্লা পাহাড়ের ওপরে তৈরি। পাহাড়কে সংস্কৃত ভাষাতে বলা হয়েছে মেরু পর্বত। রাজার নাম ছিল জয়সেল, পাহাড়ের নাম হলো মেরু। জয়সেল প্লাস মেরু দুটোকে মিলিয়ে সিটির নাম দিয়েছে জয়সেলমের। জয়সেলমের বলতে যে কেল্লাটা বেড়াতে যাচ্ছ, এটাই একসময় রিয়েল জয়সেলমের ছিল, বাইরে কিছু ছিল না। তো রাজা, প্রজা, সেনা, সৈনিক সবাই মিলেমিশে কেল্লার মধ্যেই থাকতো। এখনো তাদের বংশ পরম্পরা থাকছে, এই জন্য এটাকে বলি লিভিং ফোর্ট। রাজস্থানের সেকেন্ড ওল্ডেস্ট লিভিং ফোর্ট। ফার্স্ট লিভিং ফোর্ট চিত্তৌড়গড়, সেকেন্ড লিভিং ফোর্ট জয়সলমের কেল্লা। কেল্লা আসা আর যাবার একটাই রাস্তা, যেই পথ দিয়ে যাবেন ওই পথ দিয়ে আবার বেরিয়ে আসতে হবে, অন্য কোনো রাস্তা নেই। ওর মধ্যে 4টে গেট বানানো রয়েছে। প্রথম গেটের নাম আখে প্রোল, সেকেন্ড গেটের নাম সুরজ প্রোল, থার্ড গেটের নাম গণেশ প্রোল, লাস্ট গেটের নাম হাবা প্রোল। PROL প্রোল, লোকাল ল্যাঙ্গুয়েজে গেটকে প্রোল বলা হয়। তো 4টে গেট, 4টে প্রোল পেরিয়ে কেল্লার মধ্যে যেতে হয়। কেল্লার বিশেষতা, পুরো কেল্লা শুকনো বানানো, ড্রাই। 1156-তে রাজা জয়সেল বানিয়েছে। 870 বছর প্রাচীন কেল্লা আপনারা দেখতে যাচ্ছেন। তো 870 বছর আগে চুনা সিমেন্টের ইউজ ছিল না। কেল্লা মরুভূমিতে তৈরি, তো জলের অভাব, এই জন্য পুরো কেল্লাকে শুকনো বানিয়েছে, ড্রাই। পাথরের উপরে পাথরগুলো বসিয়ে রেখেছে মজবুত করার জন্য খিলন সিস্টেম। খিলন কিভাবে করেছে? তো দেওয়ালগুলোতে দেখুন একটা করে লম্বা পাথর, তার নিচে 2-3টে ছোট পাথর। লম্বা পাথরের 4টে কোণে 4টে ঢিপি কেটেছে, পাথর কেটে সুচ করেছে, নিচের অংশতে গর্ত রেখেছে, ওই সুচটা গর্তের মধ্যে বসিয়েছে। একটা লম্বা পাথর 3টে পাথরকে আগড়ে রেখেছে, এইভাবে একে অপরকে আগড়ে করে ইন্টারলক সিস্টেমে তৈরি পুরো কেল্লা। চুনা সিমেন্ট জল কিছু নেই, ড্রাই। কেল্লাটা যে বানিয়েছিল উনি ছিল রাজপুত, ভাটি রাজা। যেরকম যোধপুরের রাজারা হলো সূর্যবংশী, ওরা রামের জেনারেশন। জয়সলমেরের রাজারা চন্দ্রবংশী, এরা কৃষ্ণের জেনারেশন। যেরকম আলাদা আলাদা কাস্ট, রাজপুত তো আছে কিন্তু এদের ভাগ ছিল। যেরকম উদয়পুরের রাজাদেরকে বলা হয় সিসোদিয়া, যেরকম যোধপুরের রাজাদেরকে বলা হয় কি রাঠোর, আর জয়সলমের রাজাদেরকে বলা হয় ভাটি। এই ভাটি বংশের 9 নম্বর রাজধানী হলো জয়সলমের ফোর্ট। এই আজ থেকে 5000 বছর আগে এই চন্দ্রবংশীর বংশধররা উত্তর পশ্চিম প্রান্তে লড়তে ঝরতে মরতে বিখাটতে 9টা রাজধানী বানায়। প্রথম রাজধানীর নাম হলো কাশী মথুরা। লাস্ট এন্ড শেষ ভাটি রাজপুত রাজাদের নাম কেল্লা হলো জয়সলমের ফোর্ট। এটাই হলো অন্তিম এবং চন্দ্রবংশী এবং ভাটি রাজাদের লাস্ট রাজধানী ছিল, যেখানে রাজপুত রাজারা, ভাটি রাজারা 850 বছর ধরে রাজত্ব করে ফের বাইরে চলে যায়। এই কেল্লার বর্তমান রাজা রয়েছে, বর্তমান রাজার নাম হলো মহারাবল চেতন রাজ সিং জি। মহারাবল এখানকার রাজাদের উপাধি। যেরকম চিত্তৌড়গড় রাজাদেরকে মহারানা বলে, জয়পুর রাজাদেরকে সোয়াই বলে, যোধপুর রাজাদেরকে মহারাজা বলে, বিকানের রাজাকে রাও বলে, এমনি জয়সলমের রাজাদেরকে রাবল বলে। এই জন্য এদেরকে বলা হয় মহারাবল। রাজাকে রাজা নয়, মহারাবল বলে। এটা এটা একটা এমন একটা ফোর্ট যেখানে
অন্যান্য ফোর্টের মিউজিয়ামের মতো করা নেই, এর মধ্যে একটা শহর বাস করছে। এখানে বিভিন্ন রকম দোকান পাট সবকিছু আপনারা মার্কেট এখানে সব পেয়ে যাবেন। এখানে টিকিট প্রাইস 200 টাকা পার হেড। এখন আমরা 4টে গেট পের করে কেল্লার মধ্যে প্রবেশ করে গেছি। তো এই কেল্লাতে টোটাল 3বার যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ করেছে আলাউদ্দিন খিলজির সেনা, সেকেন্ড যুদ্ধ করেছে মোহাম্মদ বিন তুগলক, থার্ড যুদ্ধ করেছে আমির আলী পাঠান। তো 1294-তে প্রথম যুদ্ধ আলাউদ্দিন খিলজির সেনার সঙ্গে হয়েছিল। তখন এখানকার রাজা ছিল মূল রাজ সিংজি। যখন শত্রুপক্ষ কেল্লাকে চারিদিক থেকে ঘিরে নেয়, কেল্লার 4টে গেট বন্ধ করে দেয়। গেটগুলো এত মজবুত ছিল যে বারবার আক্রমণ করার পরেও ভাঙতে পারছিল না। যুদ্ধ করতে 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 কয়েক মাস পেরিয়ে গেছে। আচানক রাজাদের কাছে খাবার দাবারের অভাব দেখা দেয়। তখনই রাজারা বাইরে যেতে পারছে না, কোথা থেকে সংগ্রহ করতে পারছে না। তখন রাজা তার সেনাদেরকে ডেকে বলল যে আমাদের কাছে খাবার দাবারের অভাব হয়ে গেছে, আমরা কি করব? তখন ওই সেনারা বলে উঠলো, আমরা রাজপুত সেনা, আমরা হার মানবো না, আমরা যুদ্ধ করে মরতে চাই। তখনই রাজা তার দলবলকে কেসরিয়া করলো। কেসরিয়া কাকে বলে? যখন কোনো সেনা তার সেনার ওয়াইফ নিজের হাত কেটে রক্ত দিয়ে সেই রক্তের মধ্যে চন্দন মিক্স করে রক্ত চন্দন তিলক করে দিত এবং কেসরিয়া পাগড়ি পরিয়ে দিত, তলোয়ার হাতে ধরিয়ে দিত, আর এটাই বলতো মারবে কি মরবে, ঘুরে আসবে না, জয়ী হয়ে আসবে, এটাই হলো কেসরি। তো কেসরি ফিল্ম আপনারা নিশ্চয়ই দেখেছো অক্ষয় কুমারের। ওই কেসরি হলো সব সেনা তার রাজাদেরকে কেসরি করলো, রাজারা তার সেনাদেরকে কেসরি করলো, আর রণভূমিতে যুদ্ধ করতে বেরিয়ে গেল। কিছুদিন ধরে যুদ্ধ করার পরেই ওখানে রাজা মূল রাজ সিংজিকে শত্রুপক্ষ মেরে ফেলে। যখন রাজাকে মেরে দেয়, সেই রাজার ডেড বডিটা নিয়ে আসা হয়। এর ঠিক পেছনের স্থানটা সতী স্থান। ওখানে পটাপট চন্দন কাঠে চিতা বানায়, চিতার উপরে রানীকে বসিয়ে দেয়। ডেড বডির সঙ্গে জ্যান্ত রানী জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একে বলে সতী দাহ প্রথা, যেটা রাজা রামমোহন রাজার বিরুদ্ধে করে বন্ধ করেছে। তো 17টা রানী সতী হয়েছিল তার হ্যান্ড প্রিন্ট। যখন রাজবাড়িতে ঢুকেছিলে, গেটের মধ্যে অরেঞ্জ কালারের হাতের ছাপগুলো ছিল, যেগুলো সতী হ্যান্ড প্রিন্ট। অল ওভার রাজস্থানে 2টো প্রথা ছিল, একটা সতী প্রথা, একটা জহর প্রথা। জহর কখন হতো? যখন শত্রু ভেতরে ঢুকে যেত, চিতা বানানোর সময় হতো না, তখন অগ্নিকুণ্ড হতো। ওই যে বড় চকটা ছিল যেখানে গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই চকটার মধ্যে গর্ত কাটতো, কাঠ ঢেলে আগুন লাগিয়ে রানী, মহারানী, পাটরানী সবাই মিলে 16 সিঙ্গার করতো। লেডিসদের 16টা মেকআপ হয়, টপ থেকে বটম পর্যন্ত 16 সিঙ্গার করলো, গহনা পরলো, আর ওই সবাই মিলে ওই আগুনের ওপরে 16 সিঙ্গার করে জাম্প লাগিয়ে নিল। ওই জাম্প লাগানোকে বলে জহর প্রথা, যেটা চিত্তোড়ের রানী পদ্মাবতী করেছিল। সেখানে 3বার যুদ্ধ হয়েছিল, 2বার জয়ী হয়েছে, এই 2বার হেরেছে, 1বার জয়ী হয়েছে। ওই 1বার জয়ীকে বলা হয় অর্ধ শাখা। 2.5 শাখা হয়েছে, যুদ্ধকে শাখা বলা হয়। 2বার ফুল যুদ্ধ, 1বার আধা যুদ্ধ। আধা যুদ্ধ আমির আলী পাঠান করেছিল। উনি একজন মুসলিম জাতির লোক ছিল, যে রাজার সেনা লিডার ছিল। যখন রাজা কি করতে, এখানে সব থেকে পারদর্শী ব্যক্তিকে, তার কাছে পাঠিত শক্তিশালী ব্যক্তিকে সে যুদ্ধ শিখিয়ে, অস্ত্রবিদ্ধ যুদ্ধ শিখিয়ে তাকে আবার ঘুরিয়ে দিত। এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখছে অনেক বড় দল গঠন হয়েছে। তখন রাজা তার উপরে খুশি হয়ে বলল, তুমি তো আমার সেনা তৈরি করে দিয়েছো, এত বড় দল গঠিয়েছো। তো উনি তখন ওই রাজা তার সঙ্গে দেখা করতে গিয়ে এই কথাটা বলে যে তুমি আমার সেনা বানিয়েছো, তুমি যে আমার সঙ্গে কথা বললে, আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে, তো চলুন আমাদের কেল্লাটা ঘুরিয়ে আনি। তখন এইখানকার রাজা ওই পুরো কেল্লা দর্শন করায়। কেল্লা দর্শন করার পরেই আমির আলী পাঠানের কেল্লাটা পছন্দ আসে। এই যে হলুদ পাথরের কেল্লা দেখে বলছে, এত সুন্দর কেল্লার সেনা আমি তৈরি করে দিতাম, তাহলে আমি তো সবকিছু, কেন আমি সেনা তৈরি করে দিচ্ছি, মানে আমার সেনা, আমি যদি না বলি তাহলে না হবে। তো এইভাবে ও নিজের মাইন্ডকে কনফিউজ করে ফেলে, আর ও সুযোগের অপেক্ষায় ছিল যে কখন রাজা বাইরে যাবে আর আমি এটাকে রাজত্ব করব। এইভাবে 150টা সেনা অলরেডি সে তৈরি করে রেখেছিল যুদ্ধের জন্য স্পেশাল। যখন রাজা তার শিকারের জন্য তার দল বল নিয়ে রণভূমিতে বেরিয়ে যায়, রণভূমি থেকে শিকারে বেরিয়ে যায়, তখনই সে সুযোগ পায়। তখনই তার 150টা সেনাকে লেডিস বানিয়েছে, গোর্খা পরিয়ে লেডিস বানিয়ে পালকিতে বসিয়ে কেল্লার গেটে আনে, যেখানে হিস্ট্রিটা বললাম ফার্স্ট গেট। এক এক করে ডলি যখন কেল্লার গেটের সামনে এসে দাঁড়ায়, সামনে আমির আলী পাঠান দাঁড়িয়েছে,
তার পেছনে তার সব ডলিগুলো, পালকিগুলো। তখন সেনাপতি বলল, আপনি তো আমাদের গুরু, আপনি আমার বিশ্বাসী লোক, কিন্তু আপনার পেছনে এতগুলো পালকিতে কারা? বললো, আমাদের গ্রামের মহিলারা আপনার রানীকে দর্শন করতে যায়, তো আপনি দর্শন করার জন্য আদেশ দাও। বলে, ঠিক আছে, আপনি বিশ্বাসী লোক তো নিয়ে যান। এক এক করে পালকি ভেতরে ঢোকে। কিছু পালকি বাকি ছিল, আচানক একজনের পা দেখতে পায়। পা দেখে মনে হয় যে এ তো লেডিস পা নয়, জেন্টসের পা। তখনই সে তার তলোয়ারটা দিয়ে যখন ঘুঙ্গরটা তোলে, দেখছে সব জেন্টস বসে আছে। তখনই সে বুঝতে পারে যে আমাদের সঙ্গে চিটিং হয়েছে, ইনি চিটিং করেছে। তখনই সেখান থেকে রণভেরি বাজায়। রণ মানে যুদ্ধক্ষেত্র, ভেরি মানে বাঁশি, যেটাকে সূচনা দেয়। তো রণভেরি বাজিয়ে এই রাজ পরিবারের সূচনা দিল যে আমাদের শত্রুপক্ষ ভেতরে প্রবেশ করে গেছে, আমাদের আর কিছু করার নেই। তখন ওই রাজার পিতা ছিল বুড্ডা লুনকরণজি, উনি সিংহাসনে বসেছিল। তখন উনি একা আর কি করবে, তার সেনা নিয়ে তো রাজা বেরিয়ে গেছে, কিছু সেনা ছিল। জাস্ট রাজা তখন ডিসাইড করলো কি, নিজের তলোয়ার নিয়ে কাঁদতে কাঁদতে পুরো রাজবাড়িতে ছুটতে থাকে। যেখানে যে মহিলা আসে সে তার নিজের তলোয়ার দিয়ে কলা কেটে দেয়, কারণ তার সঙ্গে না জানি কেউ খারাপ ব্যবহার করতে পারে। তার জন্য এই যে নিজের তলোয়ার দিয়ে নিজের বৌমাকে, নিজের বউকে, নিজের মেয়েকে মেরেছে, এটাই হলো অর্ধ শাখা, ধাই শাখা। এটাই হলো জয়সলমেরের ইতিহাস, অর্ধ শাখা নামে পরিচিত। যখন রাজারা জঙ্গল থেকে বেরিয়ে ঘুরে এসে দেখছে তার সামনে তার বউ, ওয়াইফ এবং তার মেয়ে, তার সন্তান, পুত্র, বধূ সবাই পড়ে রয়েছে, গলা কাটা সব, সে তখনই বুঝতে পারলো যে আমার সঙ্গে চিটিং হয়েছে। তখন আমির আলী পাঠানকে হারিয়ে দেয়, মেরে ফেলে। কিন্তু মেরে দেওয়ার পরেও জিতেও তার সন্তান, বৌমাকে, সবাইকে রক্ষা করতে পারেনি। এটাই হলো অর্ধ শাখা, যেটা জয়সলমেরের ইতিহাস ঘটে গেছে। এটাই হলো ধাই শাখা। এখন আমরা যে রুমটা এসেছি এটাকে বলা হয় ত্রিপলিয়া। তিনটে গেট, গেটকে প্রোল বলা হয়, 3 প্রোল ত্রিপলিয়া। এখান থেকে শহর, নগর, সিটি দেখা যায়। এই কেল্লাতে যখন আলাউদ্দিন খিলজি 1294-তে যুদ্ধ করেছিল, 600 বছর আগে, তখন রাজাদের কাছে যুদ্ধ করার জন্য কামান এবং বন্দুকের ইউজ ছিল না। 14 শতাব্দীর পরে বাবর ইন্ডিয়াতে আসে, পরে কামান বন্দুক আসে, তার আগে ছিল না। তো জয়সলমের রাজাদের অস্ত্র কি ছিল? ওগুলো ওই গোল গোল বল যে দেয়ালের উপরে পড়ে রয়েছে, সিম্বল, এগুলো দিয়ে যুদ্ধ করেছিল 600 বছর আগে। 600 বছর আগে করা হাতিয়ার, ওগুলোকে বলা হয় মিসাইল বল, যেগুলোকে ছুঁড়ে মারে। বাহুবলী পিকচার দেখেছো নিশ্চয়ই, চামগুলটির মধ্যে রেখে আগুন লাগিয়ে ছুঁড়ে দিত, তো ওইটাই ছিল সেই বাহুবলী পিকচারের টেকনিক। ওইভাবে ওগুলোকে ইউজ করা হতো। দেখছে ধুলো, বালি, তীর, ধনুক, বল্লম, বর্ষা কাজ করছে না, তো দেয়ালের চারিদিকে ছোট ছোট গর্ত করা রয়েছে, গর্তের মধ্যে থেকে গরম জল আর তেল করে ছেড়ে দেওয়া হতো। তেল জল গড়ে পড়লে শত্রু স্লিপ করে পড়ে যেত। এটাই ছিল যুদ্ধের প্ল্যানিং, ফোর্ট বাঁচানোর টেকনিক। 8 মাস ধরে প্রথম যুদ্ধ চলেছিল, এইভাবে তারা যুদ্ধ করেছিল। পরে পরাজয় হয়, আলাউদ্দিন খিলজি রাজত্ব করে। কিন্তু কিছুদিন রাজত্ব করার পরে এখানকার তাপমান, এখানকার খাবার দাবারের অভাব এবং মরুভূমি, এখানে কোনো ইনকাম অফ সোর্স নেই, এর অভাব দেখে এটাকে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ছেড়ে দিয়ে গেছে। পরে তাদের বংশ পরম্পরা থেকে গেছে, এই জন্য এটাকে বলি অজয় কেল্লা। জিতেও থাকতে পারেনি, অন্য কেল্লা সব জিতে ভেঙে তছনছ করে দিয়েছে, এটা ভাঙতে পারেনি, কেন এর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রয়েছে। এই জন্য এটাকে বলা হয় লিভিং ফোর্ট এবং অজয় কেল্লা। যাদের বংশ ছিল তাদের বংশ পরম্পরা এখনো থাকছে। জেনারেশন এখানে লিখেছে শ্রীকৃষ্ণ রাজ বংশাবলী, এরা ছিল কৃষ্ণের জেনারেশন। তো গড অফ কৃষ্ণা, ভগবান কৃষ্ণ, ভগবান থেকে এদের বংশ উৎপত্তি হয়েছে। ফেরেনার বংশ ছড়াতে 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 কৃষ্ণের 116তম রাজা, কৃষ্ণের 116তম রাজার নাম এসছে জয়সেল দেব, যিনি এই কেল্লাটা নির্মাণ করে। আমাদের জয়সলমেরের 2 কাইন্ড অফ জিনিস যেটা বিখ্যাত, যেটা অন্য কোনো শহরে দেখা যায় না। তো আমাদের জয়সলমেরের লোকাল জিনিসের বিখ্যাতের মধ্যে এই হলুদ পাথর। এই হলুদ পাথর জয়সলমেরের বিখ্যাত। এই পাথরকে যত ঘষবে তত সোনার মতো কালার। বিকেলে সোনালী রঙের রোদ, সোনালী রঙের পাথর যখন মিক্স হয় পুরো শহরটা সোনার মতো লাগে। এই জন্য এটাকে স্বর্ণনগরী, গোল্ডেন সিটি বলে। এই পাথরের বিশেষতা, এই পাথরের বাটি যদি অরিজিনাল হয়, এই পাথরের বাটিতে দই পাতবে, দই হবে একদম গাঢ়া পনিরের মতো ঠিক। রিজন, আপনারা যখন বাড়িতে নরমাল দই পাতো, স্টিলের বাটি আর গামলা নাও, স্টিল হওয়ার জন্য উপরে জল ছেড়ে দেয়, দইটা পাতলা হয়। এই পাথরের বাটিটা এক্সট্রা জলটাকে অ্যাবজর্ব করে দেয়, সুন্দর দইটাকে গাঢ়া করে দেয়। উল্টো করবে পড়বে না, কেকের মতো জমে যায়। ওয়ার্ল্ডের একমাত্র স্টোন যেটা মাইক্রো ওভেন প্রুফ, ওভেনে রেখে খাবার বানাও, ফাটে না। পাথরটা ঠান্ডা, দইটাও ঠান্ডা হয়, আমাদের ডাইজেস্টিং সিস্টেমকে ভালো রাখে। এই জন্য আমরা এই পাথর বাটিতে আজ পর্যন্ত দই পাতি, যেটা এখানকার বিখ্যাত।
সোনার পাথর বাটি নামে পরিচিত। সোনার পাথর বাটি সত্যজিৎ রায় নাম দিয়েছে, ফেলুদা ইনস্টিটিউট ছিল, ওটাই হলো জয়সলমেরের ইউনিক, যেটা এখানে দেখা যায়। সেকেন্ড পাথর এটা, এই পাথরটাকে বলা হয় ফসিল স্টোন, হাবুর পাথর, HABUR, হাবুর লিখবে তো গুগলে গিয়ে হাবুর স্টোন লিখুন, তো দেখবেন এর গ্লাস বাটি দেখা যায়। এই পাথরের গ্লাসে দুধ গরম করে ছেড়ে দাও, 6 ঘন্টায় দুধ অটোমেটিকলি দইতে কনভার্ট হয়ে যায়, না জামুন লাগে, না খাটাই লাগে, না টক লাগে, না কিছু লাগবে, আপনার দুধ দই হয়ে যায়। কিন্তু আমরা দইটা জমিয়ে দেখেছি, ভালো হয় না, লাল কালারের হয়, ফিকা ফিকা হয়, টেস্ট থাকে না, জল জল ভাব থাকে। মোস্টলি একজন সায়েন্টিস্ট ছিল যার নাম ছিল অজগর আলী গিল, পুনর্বিজ্ঞান, উনি এটা নিয়ে রিসার্চ করে গুগলে দেয়, তবে থেকে পাথরটা বিখ্যাত হয়ে যায়। এই পাথরের গ্লাসে রাত্রেবেলা শোয়ার আগে জল ভরে দাও, আর সকালে খালি পেটে জল খাও। কারোর যদি জয়েন্ট পেইন থাকে, পাইলস, বিপি, সুগার থাকে, এটাকে কন্ট্রোল করতে পারে, এত পাওয়ারফুল স্ট্রংলি পাথর। এটা সায়েন্টিস্ট কি দেখেছে, বলছে এটা দুধ থেকে দই জমছে, মেডিকেটেড ইউজ। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, ওই জন্য বলে দিচ্ছি। এই পাথরটাকে সায়েন্টিস্ট আর বিজ্ঞান ভাষাতে বলা হয়েছে সি সেল স্টোন, ফসিল স্টোন। সি মানে সমুদ্র, শেলস মানে জীবাশ্ম। আজকের যে আপনারা জয়সলমের বেড়াতে এসছো, 12 থেকে 18 কোটি বছর আগে পুরো জয়সলমের সমুদ্র স্তর ছিল, যে সমুদ্র নাম হলো তেথিস মহাসাগর। এটাই ছিল তেথিস সাগর, যেটা লুপ্ত হয়ে গেছে। ক্লাইমেট, ওয়েদার যেরম যেরম বাড়তে গেছে, প্রচন্ড গরম আসতে গেছে, গরম পড়তে পড়তে প্রচন্ড গরমের জন্য ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ভূমিকম্প হওয়ার পরে সমুদ্রের জলের স্তরটা কিছুটা হিমালয়, কিছুটা আফগানের দিকে পুরোটা সরে যায়। সমুদ্রের জল সরে যাওয়ার পরে সমুদ্রের তলাতে যত বালিকণা বেঁচে ছিল, সেগুলো মরুভূমিতে কনভার্ট হয়। এই যে বিকেলে বালিয়াড়ি দেখতে যাবে, এই বালিকণাগুলো এলো কোথা থেকে? ভগবান তো মুঠো করে বালি ফেলে দেয়নি যে বালিয়াড়ি হয়েছে, তো বালিকণা প্রমাণ করে এটা সমুদ্র ছিল। যখন সমুদ্র ছিল, সমুদ্রের তলায় যে সমস্ত জীবাশ্ম ছিল, ঘাস, পাতা, শামুক, ঝিনুক, ওগুলো বালি মাটির মধ্যে চাপা পড়ে গেছে, আর কোটি কোটি বছর চাপা পড়ে থাকার জন্য পাথরে পরিণত হয়েছে। যখন জীবাশ্ম পাথর হয়েছে, তখন বিজ্ঞান বলছে ফসিল। তো এটাই হলো সেই রিয়েল ফসিল স্টোন। তো এখানে দেখতে পাবে কোটি কোটি বছর পুরানো শামুক ও ঝিনুক, অরিজিনাল শামুক ঝিনুক, যেটা কেটেছে হাফ হয়েছে, সাইডে যে মাংসপিণ্ড ছিল ফসিল হয়ে গেছে, অরিজিনাল পাতা পাথর ফসিল হয়ে গেছে, তো রিয়েল ফসিল দেখা যাচ্ছে। এটা দুধ থেকে দই কেন জমায়? কারণ এই যে ঘাস পাতা আছে, এর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিডের মাত্রা আছে, এই জন্য এটা দুধ থেকে দইতে কনভার্ট করতে পারছে। মেডিকেটেড কেন বলেছে? 100 বছর আগে ডাক্তার ছিল না, জড়িবটি হতো, ঘাস পাতাকে বেটে রস খাবিয়ে রোগ কন্ট্রোল। এই ঘাস পাতার মধ্যে এমন কিছু মিনারেলস পেয়েছে, সে টেস্ট করে দেখছে এর মধ্যে যে মিনারেলস আছে, যখন জল রাখবে, জলের সঙ্গে মিনারেলস মিক্স হচ্ছে, আর বডিতে গিয়ে রক্তটাকে প্যারিফাই করছে, রক্তটাকে পরিষ্কার করছে। আস্তে আস্তে রক্ত পরিষ্কার হয়ে গেলে রক্ত জড়িত রোগগুলো কন্ট্রোল থাকবে। তো ডায়াবেটিস, পাইলস, মাসকুলার পেইন, বিপি, সুগার, এগুলো রক্ত জড়িত রোগ, এই জন্য কন্ট্রোল থাকছে। এটাই হলো সায়েন্স, এটা হলো আমি পড়েছি, এই জন্য আপনাদেরকে ডিটেলস বলে দিলাম। আমি বাঙালি, এই জন্য সত্যি কথা বলে দিচ্ছি, 5% কমিশন থাকে, কিন্তু আসল দেব এটা আমার গ্যারান্টি থাকবে। আসুন, 500 বছর আগে করার মূর্তি রুম। একটা মূর্তির যে 500 বছর আগে যে শিল্পী বানিয়েছে, তাদের মনের ভাব প্রকাশ করেছে। যেরকম ওখানে দেখুন রামের দাড়িগোপ, রাম ভগবান কোন জায়গায় আছে? এখানে আছে দাড়িগোপ। যখন রামকে 14 বছরের জন্য জঙ্গলে পাঠায়, জঙ্গলে গিয়ে দাড়িগোপ আসে, সেটাকে ভেবে বানিয়েছে। তো রিয়েল নয়, কাল্পনিক। কলাকার তার মনের ভাব প্রকাশ করেছে, ওটা নৃত্য করছে, এদিকে বাঁশি বাজাচ্ছে রাধিকা, ইমোশনাল মাদার নাচ করছে। এই মূর্তির মধ্যে যেটা সব থেকে সুন্দর ভাবনা ছিল, ওটা এই মূর্তিটার মধ্যে দেখানো হয়েছে, এই মূর্তিটার মধ্যে বানানো হয়েছে। এই মূর্তিটা কি ভাব করে বানিয়েছে, কি ভাব প্রকাশ করেছে? তো এটা দেখুন, একটা মহিলা একটা মরুভূমিতে স্নান করছে, স্নান করার পরে লম্বা চুলটা দিয়ে জলটা গড়ে গড়ে পড়ছে বিন্দু বিন্দু করে। নিচে একটা ময়ূর আছে, যে ময়ূরটা ওই যে জলটা বিন্দু বিন্দু করে পড়ছে, ওই বিন্দু বিন্দু জলটাকে টেনে খেয়ে মরুভূমির মাঝখানে নিজের জীবন বাঁচাচ্ছে। এটাই বোঝাতে যে মরুভূমিতে এসে জলকে ওয়েস্ট করো না, ওয়েস্টের জায়গা কাউকে খাওয়াও, সে তার জীবন বাঁচাবে। জল জীবন, এটা প্রমাণ করেছে এই মূর্তির সাহায্যে। জলটা গড়িয়ে পড়ছে, ময়ূরটা খাচ্ছে, ময়ূরটা থেকে গড়িয়ে পড়ছে, গাছটা খাচ্ছে। 50 ডিগ্রি তাপ মানেও গাছটা শুকনো হচ্ছে না, সে সেই বিন্দু বিন্দু জল খেয়ে সে তার জীবন বাঁচাচ্ছে। তো জল জীবন, এটা প্রমাণ করেছে এই আর্টের সাহায্যে। রংমহল বলে এটাকে। হ্যাঁ, তখন তো রং ছিল না, কেমিক্যাল ছিল না, এগুলো সব ভেজিটেবল কালার।
ঘাস পাতা ফুলকে বেটে যে রস পেয়েছে সেগুলো দিয়ে পেন্টিং এঁকেছে। হ্যাঁ, ন্যাচারাল কালার। চলো এইদিকে। এইভাবে এটা রংমহল, রংমহল। ওটা শীষমহল ছিল, এটা রংমহল। ঘাস পাতার রং, এগুলো ন্যাচারাল কালার, বুঝতে পেরেছো? 250 ফুট উপরে উঠে এসেছি, 250 ফুট, 25 তলা ছাদের উপরে রয়েছে, 25 ফ্লোর, যেখান থেকে পুরো শহরের ভিউটা পাবেন। এত সুন্দর সিটি ভিউ আর কোথাও থেকে পাবেন না, যে এখান থেকে দেখা যায়। যত দূর দৃষ্টিশক্তি তত দূর পর্যন্ত দেখতে পাবেন। শুনুন, এখানে রয়েছে কেরলার নকশা। আমি বলেছিলাম না, এটাকে বলা ত্রিকুট গড়, ত্রিকুট পাহাড়, তিনটে কোণ ত্রিকুট পাহাড়, এই জন্য এটার নাম ছিল ত্রিকুট গড়। এটা হলো ফার্স্ট গেট আঁকেপ্রোল, সেকেন্ড গেট সুরজপ্রোল, থার্ড গেট গণেশপ্রোল, লাস্ট গেট আবাপ্রোল। 4টে গেট পেরিয়ে দশেরা চকে এসেছি। এখান থেকে টিকিট নিয়েছি, দেখে 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 টপে গেছি, পুরো শহর দেখেছি। নিচে ঝরকায় এসে সবাই দাঁড়িয়ে পড়েছো। রানীর বাড়ি দেখলাম, মাতাজিকে দেখে রাইট সাইড লেফট সাইড রাইট সাইড করে 4 দেওয়ালের মাঝখানে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটাকে দেখে দেখে বেরোবো। এদিক থেকে রাজপুত, ওদিক থেকে ব্রাহ্মণ, দুটো জাতির লোক থাকে। রাজপুত রাজাদের সেনা ছিল, ব্রাহ্মণ অ্যাডভাইজার ছিল, তার বংশ পরম্পরা থাকছে। পুরোটা পুরো লিভিং ও কমার্শিয়াল ফোর্ট। এক সাইডে রাজপুত, এক সাইডে ব্রাহ্মণ, আর মাঝখানে রাজা রানী। তো এক সাইডে নন ভেজ, এক সাইডে ভেজ, আর মাঝখানে রাজা রানী মিক্স ভেজ। একটা গেট থেকে অন্য গেট দেখতে পাবে না, অন্য থেকে 3 নম্বর দেখা যাবে না, 3 থেকে 4 নম্বর দেখা যাবে না, লোকানো জিগজ্যাগ। কারণ যখন কোনো শত্রু অ্যাটাক করতো, দরজা ভাঙার জন্য হাতি নিয়ে আসতো। হাতি যদি দৌড়ে আসে, প্রথম দরজা ভেঙে দিতে পারে। এই জন্য এখানে গ্যাপ রেখেছে বড়, যেখানে হাতি গোল গোল ঘুরতে থাকবে, কনফিউজ হবে। আবার হাতি এই 2 নম্বর গেট দেখতে পেয়ে যায়, তাহলে ওখান থেকে ছুটে আসবে গেট ভাঙার জন্য। যখন ছুটবে, যখন দেয়ালের কাছে আসবে, ওখান থেকে ঘুরিয়ে দিয়েছে, তাই যখন হাতি ঘুরবে স্পিড কম হয়ে যাবে, দরজা ভাঙতে পারবে না। এই জন্য জিগজ্যাগ রাস্তা ওর ঘুমমদার এবং লুকিয়ে রেখেছে, এটাই ছিল টেকনিক। এবং মহলের রাজবাড়ির রাস্তাগুলো ছোট ছোট, গেটগুলো নিচু, অসংখ্য দরজা এবং গেট তারা আঁকা বাঁকা। যখন শত্রুপক্ষ রুমের ভেতরে ঢুকবে, রাস্তা ছোট, এক এক করে আসবে, সেনা ভালোভাবে মারবে। গেটগুলো জিগজ্যাগ, ছুটতে পারবে না, স্পিড পাবে না, ভালোভাবে মারবে। গেট নিচু, মাথা ঝোঁকাবে, তলোয়ার দিয়ে কেটে দেবে। এটাই হলো কনফিউজ করার চেষ্টা। অসংখ্য গেট, প্রত্যেকটা গেটে যখন ঢুকে যাবে, সেনা টুকরো হয়ে যাবে, তো সেনা ভালোভাবে মেরে ফেলবে। এটাই ছিল প্রসেস। এই গলি যেখান থেকে মুকুল ছুটছে, মুকুল মুকুল করতে, আর তখন বললো, একটা সিঁড়ি থেকে নেমে বলছে, এখানে একটা মন্দির আছে, এখানে গিরধারীর বাড়ি আছে। ওই গলিতে আমরা হুলি খেলতাম। তখন এই সিনটা ছুটতে ছুটতে দেখাচ্ছে, আর ওইটা হলো গিরধারীর বাড়ি, তার বন্ধু ব্যালকনির সামনে যে বাংলা বাড়িটা দেখেছিল ওটাই। আর এই গলিটার সিন। তাছাড়া গলি গলিতে হয়েছে, যেগুলো এখন সব নতুন ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। রিয়েলিটি আর নেই। 72-এর বই, তার আর নেই, এক সব লোক ঘর বানিয়ে ফেলেছে। কালকটরি ছিল, আর ওইগুলো লাইটের জন্য, প্রদীপ দিয়ে অন্ধকার তো লাইট প্রদীপ রাখা হতো। এইগুলো এই ছোট ছোট গর্ত রয়েছে প্রদীপের। নমস্কার, আমার নাম সূর্য মণ্ডল। গত 21 বছর ধরে এখানে আছি। 11 বছর হচ্ছে গাইডের কাজ করছি। তো আপনারা যদি আমার এখানে কন্ট্যাক্ট করতে চান বাঙালি গাইড হিসাবে, তো আমার নাম্বার হলো 8016004218। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা আসবেন, আমি আমার যথেষ্ট মতো আমি আমার চেষ্টা দিয়ে আপনাদের সুন্দর গাইড করে দেবো। নমস্কার। এই ফোর্টটা এমন একটা ফোর্ট, কি বলবো, ফোর্টটা অন্যান্য ফোর্টের মতো মিউজিয়াম বানানো নেই ওরকম করে। এই ফোর্টে এখনো মানুষ বসবাস করে, আর তাদের নিত্য প্রয়োজনীয় দোকানপাট সবকিছু এর মধ্যে রয়েছে। এই ফোর্টটায় যেরকম শুটিং এ চলে, সেরকম এই ফোর্টে মানুষ বসবাসও করে। আমাদের সোনার কেল্লা ভ্রমণ কমপ্লিট। ভিতরটা দেখলাম, জাস্ট অসাধারণ, প্রচুর বড় এরিয়া। তার মধ্যে আমরা একটা
মানে কি বলবো 100%-এর মধ্যে হয়তো 10%ই আমরা দেখতে পেয়েছি, বাকিটা তো দেখানো সম্ভব হয়নি। দেখায়ও না এখানে, পুরোটাই এখন লোকজন বসবাস করে, পুরোটাই আলাদা রকম। আর এই মুহূর্তে আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে আমরা রওনা দেবো স্যান্ড ডিউনসের উদ্দেশ্যে। পরবর্তী ব্লগে থাকছে স্যাম ডিউনসে কাটানো দারুণ সুন্দর একটা রাত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।